প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, RS 24 আওয়ার্স স্কুলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের সপ্তম পর্বে পৃষ্ঠা 161 হতে। তোমরা যারা এখনো প্রথম থেকে ষষ্ঠ পর্বগুলো দেখোনি, তোমাদের দেখার সুবিধার্থে এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে প্রথম থেকে ষষ্ঠ পর্বের লিঙ্কগুলো দিয়ে দেব। তোমরা তোমাদের সুবিধা মতো দেখে নিতে পারবে। আজকের ক্লাসে সমাধান করাবো 161 পৃষ্ঠার সদৃশ ও বিসদৃশ পদ লাইক অ্যান্ড আনলাইক টার্মস থেকে। আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। গণিত সহ বিভিন্ন বিষয়ের ক্লাস দেখে নিজেদের যোগ্যতা বাড়াও। চলো এবার আজকের ক্লাসটিকে সামনের দিকে এগিয়ে নেওয়া যাক। আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তু হলো সদৃশ ও বিসদৃশ পদ। তাহলে শুরুতে আমরা সদৃশ পদ এবং বিসদৃশ পদ কাকে বলে সেটা আমরা জেনে নিব। শুরুতে আমরা সদৃশ পদ কাকে বলে সেটা জেনে নেব। দেখো প্রিয় শিক্ষার্থীরা, সদৃশ পদ কাকে বলে? এক বা একাধিক বীজগণিতীয় রাশির অন্তর্ভুক্ত যেসব পদের একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে, এদের সদৃশ পদ বলে। সাংখ্যিক সহগের মধ্যে পার্থক্য থাকবে, তাদেরকে আমরা কি বলবো? সদৃশ পদ বলবো। অর্থাৎ চলকের সাথে চলকের মিল থাকলে তারাই হলো সদৃশ পদ। তাহলে বোঝা যাচ্ছে কি, সাংখ্যিক সহগের মধ্যে পার্থক্য থাকবে কিন্তু বীজগণিতীয় প্রতীক অর্থাৎ চলকের মধ্যে কোনো পার্থক্য থাকবে না, চলকে চলকে মিল থাকবে। সেই কথাটা আমি এখানে লিখেছি যে চলকের সাথে চলকের মিল থাকবে তারাই হলো সদৃশ পদ। যেমন প্রিয় শিক্ষার্থীরা দেখো, এখানে খুব ভালো করে খেয়াল করো, এখানে সাংখ্যিক সহগ 5, এখানে সাংখ্যিক সহগ হচ্ছে 7। সাংখ্যিক সহগের মধ্যে পার্থক্য রয়েছে, একটা 5 একটা 7, এটার মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু চলকের মধ্যে কোনো পার্থক্য নাই। অর্থাৎ এখানে যে এ এবং এ এটা কিন্তু মিল রয়েছে। তাহলে বোঝা যাচ্ছে কি, সাংখ্যিক সহগে পার্থক্য রয়েছে কিন্তু চলকের ক্ষেত্রে কোনো পার্থক্য নাই, তাদেরকে আমরা বলবো সদৃশ পদ। আরেকটা উদাহরণ দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে আমরা সংখ্যা হিসেবে দিয়েছে 8 এবং 5, অর্থাৎ সাংখ্যিক সহগ 8 এবং 5। সাংখ্যিক সহগের মধ্যে পার্থক্য রয়েছে, 8 এবং 5 এর মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে, কিন্তু চলক দেখো এক্স স্কোয়ার এ বি, চলকের সাথে চলকের কোনো পার্থক্য নাই, অর্থাৎ চলকের সাথে চলকের মিল রয়েছে, মিল বন্ধন রয়েছে। তাহলে আমরা এগুলোকে বলাবো সদৃশ পদ। আশা করছি সদৃশ পদ বলতে কি বোঝানো হয়েছে সেটা বুঝতে পেরেছো। এখানে অসংখ্য উদাহরণ দেয়া যাবে, সেজন্য ইত্যাদি শব্দটা আমি লিখে দিয়েছি। এবার আমরা বিসদৃশ পদ দেখব। বিসদৃশ পদটা কাকে বলে? দেখো প্রিয় শিক্ষার্থীরা, এক বা একাধিক রাশির অন্তর্ভুক্ত যেসব পদের বীজগণিতীয় প্রতীকে অর্থাৎ চলক প্রতীককে বোঝানো হয়েছে পার্থক্য রয়েছে তাদের বিসদৃশ পদ বলে। অর্থাৎ চলকে চলকে কোনো মিল থাকবে না, সাংখ্যিক সহগেও পার্থক্য থাকতে পারে আবার মিলও থাকতে পারে, সেটা কোনো সমস্যা না, কিন্তু চলকে চলকে পার্থক্য থাকবে, তাদেরকে আমরা কি বলবো? বিসদৃশ পদ বলবো। যেমন দেখো, এই দুইটা পদের ক্ষেত্রে চিন্তা করো, এখানে যে চলক হচ্ছে যে এ বি স্কোয়ার আর এখানে চলক হচ্ছে যে এ স্কোয়ার বি। তাহলে দেখো এটার সাথে কিন্তু এটা পার্থক্য রয়েছে, অর্থাৎ চলকে চলকে, হ্যাঁ, এই চলক এবং এই চলকের মধ্যে পার্থক্য রয়েছে। এখানে আছে কি এ বি স্কোয়ার আর এটা হচ্ছে এ স্কোয়ার বি, তাহলে দুইটার মধ্যে কিন্তু পার্থক্য রয়েছে। তাহলে দুইটা পদকে আমরা কি বলবো? বিসদৃশ পদ বলবো। এবার পরের উদাহরণটা দেখো, এখানে 7ab(x) 3ab(y), তাহলে এখানে যে চলকটা আছে সেটা হচ্ছে কি ab(x), আর এখানে যে চলকটা আছে সেটা হচ্ছে কি ab(y). তাহলে দেখো এই চলকে চলকে কিন্তু পার্থক্য রয়েছে, যে সাংখ্য সহগের মধ্যেও পার্থক্য রয়েছে, এটা কোনো সমস্যা না, কিন্তু বুঝতে হবে যে চলকে যদি পার্থক্য থাকে অর্থাৎ চলক হুবহু যদি একই না হয়, হ্যাঁ, দুই বা ততোধিক বা একের অধিক যে পদগুলোর মধ্যে যদি আমরা দেখতেছি যে চলকের মধ্যে কোনো মিল না থাকে,
অর্থাৎ পার্থক্য বিদ্যমান থাকে, তখন তাদেরকে আমরা বিসদৃশ পদ বলবো। তাহলে আমরা কি বলবো? বিসদৃশ পদ বলবো। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদেরকে আরো একটা জিনিস শিখিয়ে দিচ্ছি। আমি সদৃশ পদ লিখতেছি। দেখো, আমি লিখলাম 7ab, এখানে লিখলাম 5ab। তাহলে দেখো, এটার সাথে এটা কিন্তু মিলে গেছে, সহগে সহগে কি মিলে গেছে। তাহলে এই দুইটা পথ হচ্ছে সদৃশ, এদেরকে আমরা যোগও করতে পারবো, বিয়োগও করতে পারবো। তাহলে যোগ করলে কি হবে? যে 7 এবং 5 যোগ করলে কত হয়? 7 এর সাথে 5 যোগ করলে 12, হ্যাঁ, এবি। অর্থাৎ 7ab এর সাথে যদি আমরা এবি যোগ করি, 5ab যোগ করি, তখন আমরা পাচ্ছি 12ab। এবার যদি আমরা বিয়োগ করি, যেমন 7ab, এটা থেকে 5ab আমরা বিয়োগ করব। বিয়োগ করলে এই নিচের চিহ্নটা পরিবর্তন হয়ে যাবে, অর্থাৎ বিয়োজ্যের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে এটা প্লাস ছিল, মাইনাস হয়ে গেছে। তখন 7 থেকে আমরা কি করব? 7ab থেকে আমরা 5ab বিয়োগ করে দেব। তখন আমাদের আর থাকবে 2ab। কি থাকবে প্রিয় শিক্ষার্থীরা? আর থাকবে 2ab। এবার যদি আমি লিখি যে, দেখো এখানে 7xy, এখানে লিখলাম 3ab। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে কি আমরা বিয়োগ করতে পারবো বা যোগ করতে পারবো? পারবো না। কারণ হচ্ছে যে এখানে যে চলকগুলো রয়েছে, এই চলকগুলো কিন্তু সদৃশ না, এগুলো হচ্ছে যে বিসদৃশ। অর্থাৎ এই চলকগুলো মিলে নাই। এখানে যেমন এবি এর সাথে এবি মিলেছে, এখানে যেমন এবি এর সাথে এবি মিলেছে, কিন্তু এখানে এক্স ওয়াই এর সাথে কিন্তু এক্স ওয়াই মিল নাই। অর্থাৎ এক্স ওয়াই না থাকে, এখানে কি আছে? এবি রয়েছে। তাহলে এটা আমরা কি বলবো? এই পদ দুটাকে বলবো বিসদৃশ পদ। এই পদ দুটাকে কি বলবো? বিসদৃশ পদ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা, সদৃশ পদ এবং বিসদৃশ পদ কিরকম বা কাকে বলে সেটা সম্পর্কে তোমরা ভালো ধারণা পেয়ে গেছো। চলো এবার আমরা সামনের দিকে আগাই। সামিরা ও অনন্যা দোকানে গেল। দোকান থেকে সামিরা 5টি কলম ও 3টি খাতা এবং অনন্যা 4টি কলম ও 2টি পেন্সিল ক্রয় করে। তোমরা নিশ্চয় বলতে পারবে দুজনের কেনা জিনিসগুলোর মধ্যে কোন জিনিসটি একই বা মিল রয়েছে? হ্যাঁ, আমরা অবশ্যই বলতে পারবো। একই রকম যে জিনিস, সেগুলো হচ্ছে কি? কলম। দুজনেই ক্রয় করেছে, ওইটি হলো সদৃশ জিনিস। অর্থাৎ একই রকম জিনিস দুজনে যেগুলো ক্রয় করেছে, অর্থাৎ তারা একই রকম জিনিস কিনেছে, যে সেটা হচ্ছে কি? কলম। সেটা হচ্ছে কি? সদৃশ। সেটা কি? সদৃশ। অর্থাৎ দেখতে একই রকম, একদম হুবহু মিল, কোনো অমিল নাই, সেগুলো হচ্ছে কি? সদৃশ। তারা দুজনে আরো 2টি ভিন্ন জিনিস, খাতা ও পেন্সিল কিনেছে। তারা আরো 2টা জিনিস কিনেছে, সেটা কি? খাতা ও পেন্সিল। তাহলে ওই ভিন্ন জিনিস দুটি হলো বিসদৃশ জিনিস। তাহলে আমরা বুঝতে পারলাম যে সামিরার 5টি কলমের সাথে অনন্যা যে 4টি কলম কিনেছে সেগুলো মিল আছে, কিন্তু সামিরা যে 3টি খাতা কিনেছে এবং অনন্যা যে 2টি পেন্সিল কিনেছে, এই পেন্সিল এবং খাতার মধ্যে কোনো মিল নাই। হ্যাঁ, সেজন্য এগুলো হচ্ছে বিসদৃশ। তাহলে এগুলো কি? বিসদৃশ। তাহলে সদৃশ ও বিসদৃশ সম্পর্কে তোমাদের কিছুটা ধারণা হয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা জিনিস সম্পর্কে জানলাম, অর্থাৎ কোনো দ্রব্য সম্পর্কে জানলাম। এবার চলো বীজগাণিতিক রাশির মধ্যে সদৃশ ও বিসদৃশ পদ খোঁজার চেষ্টা করব। চলো নিচের রাশিগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করো। এখানে 1, 2 এবং 3টা রাশি দেওয়া আছে। একটু ভালো করে খেয়াল করো প্রিয় শিক্ষার্থীরা, কিছুক্ষণ আগে কিন্তু তোমাদেরকে আমি শিখেছি এগুলা, যে সদৃশ পদ এবং বিসদৃশ পদ। দেখো তো, এখানে 1 নাম্বার যে রাশি আছে সেখানে আছে কি? 2x + 3x। তাহলে কি এখানে যে 2টা পদ আছে এই রাশির মধ্যে, এর পদ দুটো কিন্তু সদৃশ না বিসদৃশ? এই পদ দুটি হচ্ছে সদৃশ। কারণ এখানে যে চলক x, এখানে যে চলক x হুবহু মিলে গেছে। অর্থাৎ এই পদের যে চলক, এই পদের সেই চলক, অর্থাৎ একই চলক বিদ্যমান রয়েছে বলে এই পদ দুটি হচ্ছে সদৃশ পদ। এরপর দেখো 2 নাম্বার যে রাশি, সেখানে আছে যে 5aby
মাইনাস 7YBA। আচ্ছা, এই দুটো কি সদৃশ না বিসদৃশ? একটু ভালো করে খেয়াল করো তো প্রিয় শিক্ষার্থী, যে এখানে 5ABY, তাহলে এই 5ABY আর এদিকে সেই এখানে যে চলক আছে ABY, সেই ABY এখানে আছে কিনা দেখো তো প্রিয় শিক্ষার্থী। Y আছে, B আছে, A আছে, এখানে কিন্তু Y আছে, B আছে, A আছে। এখানের ABY এটা ক্রমিকভাবে সাজানো আছে, কিন্তু এখানে ABYটা কিন্তু সাজানো নাই। কিন্তু এখানে যে চলক, এই চলক এখানে রয়েছে, তাহলে এই দুইটা পদও কিন্তু সদৃশ পদ। এখানে দুইটা পদ আছে, একটা হচ্ছে যে 5ABY আর আরেকটা পদ হচ্ছে -7YBA। তাহলে এই দুইটা পদও কিন্তু সদৃশ পদ, কারণ এই পদের চলক, এই পদের চলক একই চলক। নিশ্চয় তোমরা এটা বুঝতে পেরেছ। এরপরে দেখো 3 নাম্বার যে রাশিটা আছে সেখানে বলা হচ্ছে যে -XYZ প্লাস 11YXZ। তাহলে বলতো এই পদের সাথে এই পদের সদৃশতা আছে কিনা? যদি না থাকে বিসদৃশ হবে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, এখানে যে চলকগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে XYZ, আর এখানে যে চলকগুলো রয়েছে সেই চলকগুলোতেও কিন্তু XYZ রয়েছে, কিন্তু এরা এলোমেলোভাবে আছে, এরা সাজানো অবস্থায় আছে। তাহলে কিন্তু এখানে যে চলক, এখানেও এখানে যে চলক, তাহলে উভয়ের চলক তো মিল রয়েছে, কোনো তো পার্থক্য নাই। তাহলে আমরা কি বলবো? এই পদ দুটিকেও আমরা কিন্তু সদৃশ পদ বলবো। এই পদ দুটিকে আমরা কি বলবো? সদৃশ পদ বলবো। আশা করছি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো এবার আমরা আরো সামনের দিকে আগাই। দেখো এবার, এখন বলা হচ্ছে যে 1 নং এ 2x এর উৎপাদক। এই যে আমাদের 1 নং যে রাশিটা ছিল সেখানে ছিল 2x + 3y, সেখানের যে 2x, হ্যাঁ এই 2x এর উৎপাদক হচ্ছে যে 2 এবং x। এই যে 2 এবং x, কারণ 2 এবং x গুণ আকারে রয়েছে, এবং যে পরের যে পদটা রয়েছে 3x, এই 3 এবং x হলো 3x এর উৎপাদক। হ্যাঁ, তাহলে আমরা যে প্রথম রাশি যেটা পেয়েছি 2x + 3y, এই রাশিটার মধ্যে যে প্রথম পদ রয়েছে সেটা হচ্ছে 2x, এটার উৎপাদক হচ্ছে 2 এবং x। দ্বিতীয় পদ যেটা রয়েছে 3x, সেটার উৎপাদক হচ্ছে 3 এবং x। সেটা তারা আমাদেরকে বলল। দেখা যাচ্ছে উভয়ের বীজগাণিতীয় উৎপাদক একই, উভয়ের বীজগাণিতীয় উৎপাদক কিন্তু একই, অর্থাৎ পদ দুটির একমাত্র পার্থক্য রয়েছে সাংখ্যিক সহগে। অর্থাৎ এই যে সাংখ্যিক সহগ 2 এবং 3 এর মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু x এর মধ্যে কোনো পার্থক্য নাই, অর্থাৎ চলকের মধ্যে কোনো পার্থক্য নাই। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে আমরা বলতে পারি এই ধরনের পদগুলোকে সদৃশ পদ বলা হয়। তাহলে আমাদের যে 1 নাম্বার যে রাশিটা ছিল, সেই রাশিটার যে দুইটা পদ, এই পদ দুইটা কিন্তু সদৃশ পদ, সেটা আমরা কিন্তু ওইখানে অর্থাৎ আগের পৃষ্ঠার মধ্যে জেনে আসছি প্রিয় শিক্ষার্থীরা। এই কথাটাই তারা আমাদেরকে এখানে বলেছে যে 2x এবং 3x হচ্ছে যে সদৃশ পদ। তারা আমাদেরকে বলছে একইভাবে 2 এবং 3 নং রাশির পদগুলো সদৃশ হবে কিনা ভেবে দেখো তো। তারা আমাদেরকে একটা প্রশ্ন করছে, আমরা কিন্তু এর উত্তর কিন্তু আগে দিয়ে দিছি প্রিয় শিক্ষার্থীরা, এরা কিন্তু সদৃশ হবে। কেন সদৃশ হবে দেখো, সেটাও বলেছি, এখন আবারও বলছি। 2 নম্বর যে রাশিটি আছে সেটার প্রথম পদ হচ্ছে যে 5ABY, আর দ্বিতীয় পদ হচ্ছে যে -7YBA। তাহলে এখানে যে চলক ABY, এখানের চলক YBA, এখানে যা চলক রয়েছে এখানেও তা মিল রয়েছে, অর্থাৎ এখানের চলক যা আছে এখানে চলক তাই আছে, তাই কি হবে? এই পদ দুটি কিন্তু সদৃশ হবে। ঠিক একইভাবে 3 নম্বরের যে পদ, দুইটা পদ রয়েছে, একটা পদ হচ্ছে -XYZ এবং দ্বিতীয় পদ হচ্ছে যে 11YXZ। অর্থাৎ এখানে যে XYZ যে চলকগুলো আছে এই পদের মধ্যে, অর্থাৎ দ্বিতীয় পদের মধ্যে YXZ অর্থাৎ XYZ কিন্তু মিল রয়েছে, অর্থাৎ এখানে কোনো পার্থক্য নাই, একই রকম রয়েছে। শুধুমাত্র এখানে পদগুলো XYZ ক্রমানুসারে আছে, আর এখানে যে চলক YXZ এগুলো একটু এলোমেলো অবস্থায় আছে, কিন্তু তারা কিন্তু সংখ্যায়ও মিল রয়েছে। এখানে 3টা আছে,
এখানেও কিন্তু তিনটা রয়েছে। এখানে এক্স ওয়াই জেড আছে, এখানে কিন্তু এক্স ওয়াই জেড গুলো রয়েছে। তাহলে বলা যায় কি এই পদ দুটি কিন্তু সদৃশ পদ। তারা আমাদেরকে যে প্রশ্ন করছে একইভাবে 2 এবং 3 নং রাশির পদগুলো সদৃশ পদ কিনা ভেবে দেখো তো। তাহলে আমরা উত্তরে কি বলবো? আমরা উত্তরে বলবো হ্যাঁ। এটা উত্তর কি বলবো? উত্তরে বলবো যে হ্যাঁ। উত্তর হবে হ্যাঁ, তারা সদৃশ পদ। এবার দেখো তারা বলতেছে আমাদেরকে অপর দিকে 4 নাম্বার, এখন আমরা আগে তো 3 পর্যন্ত দেখলাম, এখন বলছে এখন 4 নাম্বারে বলছে 4 নাম্বারের মধ্যে এখানে একটা রাশি দিয়েছে, একটা হচ্ছে 3xy - 2y। এরপরে 5 নাম্বারে আরেকটা রাশি দিয়েছে, এটা হচ্ছে 13p + 13q। 6 নাম্বারে আরেকটা রাশি দিয়েছে, সেখানে কিন্তু তিনটা পদ রয়েছে, 2ab + 5a - 19c। রাশিগুলো পর্যবেক্ষণ করে দেখা যায় যে এখানে যে 4 নাম্বার যে রাশিটা আছে, এই 4 নাম্বার রাশি এর যে 3xy এবং -2y পদ দুটি বীজগণিতীয় উৎপাদক কিন্তু ভিন্ন। কারণ এখানে যে xy চলকগুলো রয়েছে আর এখানে কিন্তু চলক হচ্ছে y, অর্থাৎ এই x এবং y চলক দুটি কিন্তু এটার মধ্যে নাই। হ্যাঁ, অর্থাৎ উৎপাদক এখানে নাই। সেজন্য বলা হচ্ছে কি যে এই পদ দুটির মধ্যে অর্থাৎ 4 নাম্বার যে রাশিটা আছে, এই 4 নাম্বার রাশির মধ্যে কিন্তু যে দুইটা পদ রয়েছে, সেই দুটি পদের মধ্যে বীজগণিত উৎপাদক কিন্তু ভিন্ন, উৎপাদক ভিন্ন। যদি ভিন্ন হয় অর্থাৎ বীজগণিতীয় উৎপাদক যদি ভিন্ন হয়, তাই এই ধরনের পদগুলোকে বিসদৃশ পদ বলে থাকি। এই ধরনের পদগুলোকে আমরা কি ধরনের পদ বলবো? এই ধরনের পদগুলোকে আমরা বিসদৃশ পদ বলবো। এটাই আমাদেরকে তারা বুঝিয়েছে। একাধিক পদের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন হলে এবং তাদের সাংখ্যিক সহগ সমান হলেও সদৃশ পদগুলো বিসদৃশ পদ হবে। যেমন এখানে যে 5 নাম্বার আছে, এখানে 13 কিন্তু মিল আছে, অর্থাৎ যে সাংখ্যিক সহগটা মিল আছে, কিন্তু উৎপাদক ভিন্ন বা চলকগুলো ভিন্ন। এখানে পি আছে, এখানে কিউ আছে, তখন কিন্তু এই পদ দুইটা কিন্তু বিসদৃশ। এই দুইটা পদ দুটো কি বিসদৃশ। সেই জন্য বলা হচ্ছে যে যেমন 5 নাম্বারে 13p + 13q এর 13p এবং 13q পদদ্বয় বিসদৃশ পদ। হ্যাঁ, আমরাও সেটা বলতেছি, এই পদ দুইটা কিন্তু বিসদৃশ পদ। তারা আমাদের কিন্তু আরেকটা রাশি দিয়েছে, সেটা হচ্ছে 6 নাম্বার রাশি। 6 নাম্বার রাশিতে দেখো এখানে প্রথম পদ হচ্ছে যে 2ab, আর দ্বিতীয় পদ হচ্ছে যে 5a এবং তৃতীয় পদ হচ্ছে -19c। এখানে যে তিনটা পদ রয়েছে, এই তিনটা পদের উৎপাদক কিন্তু কোনোটাই কি কোনোটার সাথে কোনোটা কিন্তু একই রকম নয়। অর্থাৎ এখানে যে এ বি রয়েছে, এখানে শুধু রয়েছে এ, তাহলে বি এখানের সাথে মিলে নাই। আর এখানে রয়েছে সি, সি এর সাথে এখানে কারোর সাথে মিলে নাই। তাহলে যদি এ বি এখানে থাকতো, এ বি এখানে থাকতো, এ বি এখানে থাকতো, তাহলে আমরা বলতাম এরা হচ্ছে যে কি সদৃশ পদ। কিন্তু এখানে এ বি রয়েছে, এখানে শুধু এ রয়েছে, আর এখানে একদম ভিন্নভাবে সি রয়েছে। তাহলে কোনো যে উৎপাদকের মধ্যে মিল নেই, উৎপাদকগুলো ভিন্ন, তাই কি হবে এই পদগুলো বিসদৃশ পদ হবে। এই পদগুলো কি হবে বিসদৃশ পদ হবে। এবার আমাদের জন্য একটা জোড়াই কাজ আছে, এখানে আমরা জোড়াই কাজটা করব। জোড়াই কাজের প্রশ্নটা একটু দেখো না প্রিয় শিক্ষার্থীরা। বলেছে যে উভয়ে আলাদা আলাদা ভাবে কমপক্ষে 5টি করে সদৃশ ও 5টি করে বিসদৃশ পদ লেখো। তারপর খাতা বিনিময় করে ভুল ত্রুটি চিহ্নিত করো। উভয়ে আলোচনা করে ভুল হলে সংশোধন করো। অর্থাৎ যেহেতু তোমরা জোড়ায় কাজ করবে, সেজন্য উভয়ে অর্থাৎ দুইজনে আলাদা আলাদা ভাবে কিন্তু কমপক্ষে 5টি করে সদৃশ লিখতে হবে এবং 5টি করে বিসদৃশ পদ লিখতে হবে। তারপর খাতা বিনিময় করবে, অর্থাৎ একজনের খাতা আরেকজনকে দিবে। যদি ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো চিহ্নিত করতে বলা হয়েছে। হ্যাঁ, চিহ্নিত করার পরে উভয়ে আলোচনা করবা, অর্থাৎ তোমরা দুইজন যে কাজ করেছো, জোড়ায় কাজ করেছো, তোমরা দুইজনে আলোচনা করে যে ভুল ত্রুটি যেগুলো হয়েছে সেগুলো সংশোধন করে নিবা, অর্থাৎ নিজেরা নিজেরা সংশোধন করে নিবা। প্রিয় শিক্ষার্থীরা, এই উত্তরটি অর্থাৎ নমুনা উত্তরটি আমি তোমাদের জন্য দেখাচ্ছি, যাতে করে তোমরা এখান থেকে বুঝে নিয়ে তোমরা নিজেরা 5টি সদৃশ এবং 5টি বিসদৃশ পদ লিখতে পারো। যদি ভুল হয়ে থাকে সেটাও যেন তোমরা সংশোধন করে নিতে পারো। অর্থাৎ তোমার পার্টনার যদি ভুল করে থাকে, তাহলে তুমি তাকে কি করতে পারবে শোধন করে দিতে পারবে, অর্থাৎ তাকে শুধরিয়ে দিতে পারবে। হ্যাঁ, দেখো আমি লিখেছি প্রথমে
যে জোড়াই কাজের 5টি সদৃশ পদ হলো, এক নম্বরে দিয়েছি 5ab প্লাস 3ab। দেখো এখানে ab এর সাথে এখানে ab এর মিল রেখেছি, আর এখানে যে সাংখ্য সহগগুলো আছে সেগুলো কিন্তু অমিল রয়েছে। তাহলে এই পদ দুটি হচ্ছে যে সদৃশ পদ। এবার 2 নাম্বার দেখো, 2 নাম্বারের মধ্যে আমি দিয়েছি 7xyz মাইনাস 4yzx, অর্থাৎ এখানে যে এই চলক ভিন্ন, অর্থাৎ চলক হচ্ছে যে সরি, যে এখানে হচ্ছে যে সাংখ্যিক সহগ হচ্ছে ভিন্ন, চলক কিন্তু একই, চলক একই। দেখো এখানে xyz চলক রয়েছে আর এখানে yzx চলক রয়েছে, অর্থাৎ এই চলকগুলো আবার হচ্ছে কি এই রাশিটার উৎপাদক, বা এই যে পদ আছে এই পদের উৎপাদক, অর্থাৎ দুইটা পদের কিন্তু উৎপাদক। হ্যাঁ, এই পদের উৎপাদক হচ্ছে কি xyz এবং 7, আর এই পদের উৎপাদক হচ্ছে যে -4yz এবং x। এই xyz এর সাথে কিন্তু এখানে xyz মিল রয়েছে, তাই এরা হচ্ছে যে সদৃশ পদ। এবার 3 নম্বরে দিয়েছি, দেখো 3 নম্বরে দিয়েছি abc, এরপরে এখানে দিয়েছি +4acb। দেখো এখানে abc উৎপাদকের সাথে এখানে acb উৎপাদক কিন্তু মিল রয়েছে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই দুইটা পদ হচ্ছে কি সদৃশ পদ। এবার দেখো 4 নম্বরের মধ্যে দিয়েছি 5pq মাইনাস 2pq। দেখো এখানে pq এর সাথে এখানে pq কিন্তু মিল রয়েছে, অর্থাৎ pq উৎপাদকের সাথে পরের যে পদ আছে সেই পরের পদের pq উৎপাদক মিল রয়েছে, একদম হুবহু মিল রয়েছে, সেজন্য এই পদ দুটি হচ্ছে সদৃশ পদ। এরপর 5 নম্বরে দিয়েছি দেখো 7st প্লাস 2st। তাহলে এখানে যে উৎপাদক st, এখানে উৎপাদক st, দুটোটা কিন্তু একদম হুবহু মিল রয়েছে, তাই হচ্ছে কি এরা সদৃশ পদ। কিন্তু এখানে যে সাংখ্যিক সহগ রয়েছে যে 7 এবং 2, এরা হচ্ছে অমিল রয়েছে। অমিল থাকলেও কোনো সমস্যা হয় না, কিন্তু আমাদের অবশ্যই এই যে উৎপাদকগুলো মিলতে হবে, অর্থাৎ চলকগুলো মিলতে হবে। এবার যে 5টি বিসদৃশ পদ, আমরা এবার দিয়েছি 5টি বিসদৃশ পদের উদাহরণ। 5টি বিসদৃশ পদ দেখো প্রিয় শিক্ষার্থীরা, যে প্রথমে দিয়েছি 5ab প্লাস 7bc। দেখো এখানে যে ab রয়েছে এখানে bc রয়েছে, তাহলে ab এর সাথে কিন্তু এখানে ab পুরোটাই মিলে নাই, অর্থাৎ এখানে যে উৎপাদক a এবং b, এখানে উৎপাদক ab নাই, শুধুমাত্র b রয়েছে, এটা মিলে নাই, সেজন্য এটা হচ্ছে কি বিসদৃশ পদ। এরপরে 2 নম্বর দেখো, 2 নম্বরে আমি দিয়েছি 6xyz মাইনাস 3abc। দেখো এখানে যে উৎপাদক xyz, এখানে যে উৎপাদক abc, এগুলোর সাথে কিন্তু মিল নাই, অমিল রয়েছে। হ্যাঁ, তাহলে এই দুটো পদ হচ্ছে কি বিসদৃশ পদ। এবার 3 নম্বর দেখো, 3 নম্বরের মধ্যে দিয়েছি যে 5xy, এখানে দিয়েছে -2ab। তাহলে এখানে xy এর সাথে ab এর কিন্তু মিল নাই, হ্যাঁ উৎপাদক মিল নাই, সেজন্য এই পদ দুটি হচ্ছে যে বিসদৃশ পদ। এবার 4 নম্বরে দেখো আমি দিয়েছি 7pqr আর প্লাস 8xyz। এখানে দেখো pqr যে উৎপাদক, এখানে যে উৎপাদক xyz, এটার সাথে কিন্তু মিল নাই, তাহলে 4 নাম্বার যে পদ দুইটা এটা হচ্ছে যে বিসদৃশ পদ। এবার দেখো 5 নাম্বারে দিয়েছি আমি 11abc মাইনাস 5pqr। দেখো এখানে যে উৎপাদক abc এর সাথে কিন্তু পরের যে পদ সেটা হচ্ছে কি উৎপাদক pqr মিল নাই, হ্যাঁ সেজন্য এই পদ দুটি হচ্ছে কি বিসদৃশ পদ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা সদৃশ পদ কিভাবে গঠন করবে, সদৃশ পদ কিভাবে লিখতে হয় এবং বিসদৃশ পদ কিভাবে লিখতে হয় সেটা সম্পর্কে সম্যক ধারণা কিন্তু পেয়ে গেছো, খুব ভালো মতো তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারছো কিনা প্রিয় শিক্ষার্থীরা সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবে, এবং তোমরা বাংলাদেশের কোন জেলা থেকে আমার ভিডিওগুলো দেখতেছো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাতে ভুলবে না। চলো এবার আরো সামনের দিকে আগাই। এরই মাধ্যমে আমরা জোড়াই কাজটা সমাধান করে নিয়েছি এবং আমরা সবাই সেটা বুঝে গেছি। এবার আমাদের জন্য একটা একক কাজ রয়েছে। দেখো এই একক কাজটা কি বলা হয়েছে, বলা হচ্ছে কি নিচের ছকে প্রদত্ত পদ দুটি সদৃশ পদ অথবা বিসদৃশ পদ কারণ সহ ব্যাখ্যা করতে বলা হয়েছে। এখানে একটা ছক দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, দেখো এই ছকের মধ্যে বলা হচ্ছে কি ক্রমিক নাম্বার 1 থেকে 8 পর্যন্ত দেওয়া আছে এবং পদ জোড়া এখানে দেওয়া আছে, দুইটা পদ দেওয়া আছে। এবার বলছে কি উৎপাদক, অর্থাৎ পদ দুইটার মধ্যে উৎপাদকগুলো লিখতে বলা হয়েছে। এরপরে যে সদৃশ অথবা বিসদৃশ, অর্থাৎ পদ দুইটার মধ্যে সদৃশতা বা বিসদৃশতা যে সেটা লিখতে বলা হয়েছে, এবং যৌক্তিক কারণ, সেই যৌক্তিক কারণগুলো এখানে লিখতে বলা হয়েছে।
প্রিয় শিক্ষার্থীরা, এই একক কাজটির পুরো সমাধান অর্থাৎ 3 থেকে 8 পর্যন্ত এই সমাধানগুলো আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমি এখানে 3 থেকে 8 পর্যন্ত যে সমাধানগুলো করতে বলা হয়েছে সেই সমাধানগুলো আমি তোমাদের জন্য করে দেখাচ্ছি। 3 নম্বরটা দেখো, এখানে পদ জোড়া দেওয়া আছে 11xy মাইনাস 2/3yx। তাহলে এখানে যে উৎপাদক নির্ণয় করতে বলা আছে, প্রথম যে পদ 11xy এটার উৎপাদক নির্ণয় করলাম, 11x এবং y উৎপাদক হিসেবে লিখলাম। এরপরে যে পরের যে পদটা আছে মাইনাস 2/3yz সেটার উৎপাদকটা লিখলাম -2/3 কমা দিয়ে yz, অর্থাৎ এরা উৎপাদক জোড়া আমি এখানে লিখলাম। দেখা যাচ্ছে কি এখানে যে উৎপাদক xy এখানের উৎপাদক yx অর্থাৎ xy এর সাথে মিল রয়েছে, তাই এরা হচ্ছে যে সদৃশ। এবং যৌক্তিক কারণ লিখে দিয়েছি, উভয়ের বীজগণিতীয় উৎপাদক একই, অর্থাৎ এই যে বীজগণিতীয় উৎপাদক xy মিল রয়েছে সেজন্য এরা সদৃশ, সেজন্য এরা যে সদৃশ সেটা আমি এখানে লিখে দিয়েছি। এবার দেখো যে পরেরটা অর্থাৎ 4 নাম্বারটা দেখো, 4 নাম্বারের মধ্যে আছে abx, এরপরে 23axz। তাহলে প্রথম যে পদ abx যে উৎপাদক সেটা লিখেছি a b এবং x। এরপরে দ্বিতীয় যে পদ 23axz সেটার উৎপাদকগুলো লিখেছি 23ax এবং z। এখন দেখা যাচ্ছে যে কি এদের বীজগণিতীয় উৎপাদক কিন্তু মিল নাই, যেমন এক্স এক্স মিল আছে কিন্তু এর সাথে এ মিল আছে এবং বি এখানে মিল নাই এবং জেড এখানে কিন্তু মিল নাই, তাহলে এরা হচ্ছে কি বিসদৃশ। তাহলে যৌক্তিক কারণ লিখলাম, উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। এরপরে 5 নম্বরে যেটা আছে সেটা হচ্ছে কি -17bz 25az, এবং প্রথম যে পদ আছে সেই পদটার উৎপাদক লিখলাম -17bz, এরপরে যে পদটা আছে 25az, এই উৎপাদক দুটো এখানে লিখলাম। এরপর দেখাচ্ছে কি এদের যে বীজগণিত উৎপাদক এটা কিন্তু মিল নাই, জেড জেড মিল আছে কিন্তু বি এর সাথে এখানে বি নাই, এখানে এর সাথে এখানে এ নাই, তাহলে এটা হবে কি বিসদৃশ। কারণটা আমি লিখলাম যে এটার কারণ হচ্ছে যে উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন, অর্থাৎ উভয়ের ক্ষেত্রে বীজগণিতীয় উৎপাদকটা ভিন্ন হওয়ার কারণে এরা হচ্ছে যে বিসদৃশ। এবার আমরা 6 নম্বরটা দেখব। 6 নম্বরে আছে 4x 12y। এই প্রথম যে পদ সেই পদের উৎপাদক হচ্ছে যে 4 এবং x, দ্বিতীয় যে পদ 12y সেটার উৎপাদক লিখলাম 12y। এবার এরা হচ্ছে যে বিসদৃশ, কারণ এখানে বীজগণিতীয় উৎপাদক কিন্তু মিল নাই, বীজগণিতীয় উৎপাদক x এবং y রয়েছে, এরা কিন্তু উভয়ে ভিন্ন, সেজন্য বিসদৃশ। আমি সেজন্য লিখলাম উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন। এরপরে 7 নাম্বার দেখো PAB QBA। তাহলে এই প্রথম যে পদ আছে সেই পদের উৎপাদক হচ্ছে PAB এবং দ্বিতীয় যে পদ আছে সেটার উৎপাদক হচ্ছে যে QBA। তাহলে দেখা যাচ্ছে কি এখানে কিন্তু বীজগণিতীয় যে উৎপাদকগুলো মিল নাই, সেজন্য এরা হচ্ছে কি বিসদৃশ, উভয়ের বীজগণিতীয় উৎপাদক ভিন্ন, অর্থাৎ কারণটা আমি লিখে দিলাম। এরপরে সর্বশেষ 8 নাম্বারটা দেখো। 8 নাম্বারে আছে 7/9 mn আর পরেরটা আছে -13 nm। তাহলে প্রথম যে রাশি বা প্রথম যে পদ সে পদটার যে উৎপাদক হচ্ছে যে 7/9 mn আর দ্বিতীয় যে পদ সেটার উৎপাদক হচ্ছে যে -13 nm। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে বীজগণিতীয় যে পদগুলো কিন্তু বা উৎপাদকগুলো কিন্তু মিল রয়েছে, অর্থাৎ mn n মিল রয়েছে, m এর সাথে m মিল রয়েছে, n এর সাথে n মিল রয়েছে, তাই এরা হচ্ছে কি সদৃশ। এবং কারণ হিসেবে লিখলাম উভয়ের বীজগণিতীয় উৎপাদক একই, উভয়ের বীজগণিতীয় উৎপাদক একই হওয়ার কারণে এরা হচ্ছে যে সদৃশ পদ। আশা করছি প্রিয় শিক্ষার্থীরা তোমরা খুব ভালো মতো এটা বুঝতে পেরেছো এবং তোমাদের কাছে আজকের ক্লাসটি অনেক অনেক চমৎকার লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এই পর্যন্ত। আমি আগামী ক্লাসে 163 পৃষ্ঠার বীজগণিতীয় রাশির যোগ, এডিশন অফ অ্যালজেব্রিক এক্সপ্রেশনের এখান থেকে শুরু করব। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের 8ম পর্বটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সাথে সাথে গণিতের অন্যান্য ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি এবং
গণিত ছাড়াও বিভিন্ন বিষয়ের ক্লাসগুলো দেখারও অনুরোধ জানাচ্ছি। ইতিমধ্যে তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো এবং সাবস্ক্রাইব করে আমার ক্লাসগুলো নিয়মিত দেখতেছো, তোমাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা সবেমাত্র আজকে প্রথমবার আমার ক্লাসটি দেখলা, তোমাদের প্রতি অনুরোধ রইল তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন অল করে বেল বাটনটিকে বাজিয়ে দাও। আর তোমার বন্ধুদের সাথে ও আত্মীয় স্বজনের সাথে ক্লাসগুলো বেশি বেশি শেয়ার করো, যাতে করে তারাও তোমার মতো দেখে উপকৃত হয়। গণিতের শিখন অভিজ্ঞতা 7 বীজগাণিতিক রাশির জগতের অষ্টম পর্বটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, অবশ্যই অবশ্যই নিরাপদে থাকবা। সবাইকে ধন্যবাদ।